মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে কেবানসান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা। প্রথা মেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরানো হয় নীল রঙের গাউন ও ঐতিহ্যবাহী হ্যাট। বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে। বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনীতি বিশ্লেষক ফজলুল হক সাহেবের একান্ত সাক্ষাৎকার আজকে। প্রবাসীরা যদি এবার ভোট দিতে পারে, এটা একটা দারুণ কাজ হবে। আমি মনে করি যে এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বহু বছর গেছে। শেখ হাসিনার 15 বছরে বারে বারে শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। তার আগের সরকার বলেছে, বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে, আসছে যাচ্ছে, এক সরকার বারবার আসছে, কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না। এটা এমন একটা কঠিন কাজ যে এটা কোনোভাবেই শেষ করা যায় না। এবার মনে হচ্ছে যে ইউনূস সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে। রম না সম না, কেউ চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়, তো আমরা ছোটবেলায় বলতাম রম না সম না, কেউ চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না, বুঝলা, উস্কাইয়া দেওয়া, বুঝছেন। এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল। এখন কিন্তু আর ইউনূস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। ডক্টর ইউনূস মালয়েশিয়া গিয়ে কি বক্তব্য দিলেন, কি ঘোষণা দিলেন নির্বাচন নিয়ে? দর্শক, আমরা সবাই জানি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হবে, এবং ডক্টর ইউনূস সাহেব অন্যজনের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি তার চেয়ার ত্যাগ করবেন বা ক্ষমতা ত্যাগ করবেন। দর্শক, এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস নির্বাচন করবে না। আবার কেউ কেউ বলছে অবশ্যই নির্বাচন হবে। যে যাই বলুক না কেন, নির্বাচন তো অবশ্যই হবেই। দর্শক, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, নানান ধরনের আলোচনা শোনা যাচ্ছে। অনেকেই বলছে বিএনপি 100% ক্ষমতায় আসবে, অনেকেই বলছে বিএনপির কার্যকলাপ যা ঘটছে এবং বিএনপির নেতাকর্মীরা যা ঘটে বেড়াচ্ছে, যা করে বেড়াচ্ছে, তাতে বিএনপি ক্ষমতায় আসবে না। অনেকে বলছে ইসলামী দলগুলো অনেকটাই এগিয়ে আছে। দর্শক, সেটা দেখা যাবে নির্বাচনের মাঠে। মূলত আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই হয়তো আপনারা দেখেছেন, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে আমি দুটি কথা বলেই আপনাদের সাথে এক এক করে ভিডিওগুলো দেখাবো। দুটি কথার মধ্যে একটি কথা হলো, আপনারা কি চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে দেখতে চান? একটু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একটু জানিয়ে দিবেন কোন পন্থী দলকে আপনারা দেখতে চান। অনেকেই বলছে মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠ সমান, সবগুলোই দেখা শেষ, এবার দেখতে চাই আলেম ওলামার বাংলাদেশ, এবার দেখতে চাই মৌলবীদের বাংলাদেশ, এবার দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ। তো আপনি কি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ বিগত দিনে আমরা সকলকেই দেখে ফেলেছি। বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এগুলো কিন্তু আমরা দেখেছি তারা কিভাবে দেশ পরিচালনা করেছে, কিভাবে দেশের মানুষকে শান্তিতে রেখেছে নাকি অশান্তিতে রেখেছে, এগুলো আমাদের দেখা শেষ। বিগত 16 বছর আওয়ামী লীগ যেই কাজটা করেছে, এটা হয়তো এই যুগের মানুষ ভুলবে না, ভুলে যাবে হয়তো এক সময়, কারণ কত কিছুই তো ঘটে গেছে ইতিহাসে, সবকিছু মানুষ ভুলে যায়, কিছুই মনে রাখে না। তবে বিগত 16 বছরে যা কিছু ঘটেছে, যাদের সাথে ঘটেছে, যাদের পরিবারের সাথে ঘটেছে, তাদের পরিবার হয়তো বেঁচে থাকা পর্যন্ত হাসিনার সেই স্বৈরাচারের ঘটনাগুলো ভুলবে না, আশা করি। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবিত হলো, নূহ নবীর নৌকা যখন ডুবে গেল, মানে এলাকা যখন প্লাবিত হয়ে ডুবে গেল, নূহ নবীর নৌকাতে উঠে যখন ইমানদার ব্যক্তিগুলো পার পেয়ে গেল, তখন সেই নৌকা থেকে আবার নতুন করে ইসলামের জন্ম হলো, সেখান থেকে ইসলামের দাওয়াত শুরু হলো। এবং বিগত কিছু বছর যাওয়ার পরেই ওই নূহ নবীর নৌকা থেকে যারা বেঁচে ফিরেছিল, সেই মুরব্বীরা আলোচনা করলো যে এমন একটা সময় ছিল যে সময়ে গোটা অঞ্চল প্লাবিত হয়েছিল, সবাই মারা গিয়েছিল, এবং আমরা আল্লাহ তাআলার কুদরতি ইশারায় নূহ আলাইহিস সালামের নৌকায় আমরা রক্ষিত ছিলাম বা সংরক্ষিত ছিলাম, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ওই সময়কার যারা যুবক ছিল তারা ওই মুরব্বীদেরকে বলতো এগুলো ভুয়া কথা, এগুলো আমরা মানি না। তার মানে তারা ভুলে গেছে, এত বড় একটা ইতিহাসকেও তারা
ভুলে গেছে। তো একসময় দেখবেন যে আওয়ামী লীগ যে স্বৈরাচার করে গিয়েছে বিগত দিনে, গত 16 বছরে, এটা একসময় মানুষ ভুলে যাবে। কোন সময় ভুলবে জানেন? যখন পরবর্তীতে যে আমরা যে আগামী নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সেটা তো এখনো বলা যাচ্ছে না। তবে যে দলই ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসার পর যদি আওয়ামী লীগের মতোই যদি কাণ্ড কালাপ চলতে থাকে, তারা যদি আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে থাকে, তাহলে সেই আওয়ামী লীগ যে 16 বছর নির্যাতন করেছে, সাধারণ মানুষকে গুম করেছে, খুন করেছে, হ্যাঁ, এবং কোনো অপকর্ম নেই যে করেছে, সবকিছু করেছে, এই 16 বছরের বিগত দিনে অপকর্মের কথা সাধারণ জনগণ ভুলে যাবে। কেননা যদি আগামীতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা যদি আওয়ামী লীগের মতোই দেশ চালায়, তারা বলবে হাসিনাই ভালো ছিল, তারা বলবে হাসিনাই ভালো ছিল, হাসিনাই ভালোভাবে দেশ চালিয়েছে। এটা ভাই আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি। একটা দল ক্ষমতায় আসলে তাদের নামে অনেক রকমের উল্টাপাল্টা কথা শোনা যায়, যখন আরেকটা দল ক্ষমতায় আসে তখন তাদের উল্টাপাল্টার কথার কারণে সাধারণ জনগণ বলে যে আগের দলটাই ভালো ছিল। তো মুদ্রার এপিট ওপিট দুইটাই তো আমাদের দেখা শেষ, সাধারণ জনগণ বলতেছে সবকিছু দেখা শেষ, এবার টুপিওয়ালাদের বাংলাদেশ। আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন জনাব মালেক আফসারী সাহেবের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। রমনা সমনা কেউ চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়। তো আমরা ছোটবেলায় বলতাম রমনা সমনা কেউ চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না, বুঝলা, উস্কাইয়া দেওয়া, বুঝছেন। এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল। এখন কিন্তু আর ইনুস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। একটা কষ্টের কথা বইলা আসল কথা যাই, এটাও আসল কথা। এখন যেটা বলবো আপনারাও কষ্ট পাবেন শুনলে। আপনারা তো জানেন বিএনপির ছাত্র নেতা ইলিয়াস আলীর কথা তো আপনারা জানেন। উনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিএনপির সাথে জড়িত ছিলেন। একটা টাইমে উনি গায়েব হয়ে গেলেন, আমরা তো জানি সবাই, তাই না? উনার ছেলের একটা কথা শুনবেন, শুনলে আপনার এখানে লাগবে। উনার ছেলে কি বলছে? 5ই আগস্ট না আসলেই ভালো হইতো। কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না? 5ই আগস্ট না আসলে ভালো হইতো। কেন বলছে জানেন? যে 5ই আগস্টের আগে তো সে জানতো তার বাবা আসবে, হ্যাঁ, তার মা জানতো উনার স্বামী ফেরত আসবে, নিখোঁজ আছে, হয়তো কোনো আয়না ঘরে আছে, অথবা ভারতের কোনো জেলে আছে, একদিন ফেরত আসবেই, এই আশাটা ছিল। 5ই আগস্টের পরেই একজন আর্মির বক্তব্য থেকে ওনারা জানতে পারলো, অডিও কলটা আপনারাও শুনছেন, যে ইলিয়াস আলী এই পৃথিবীতে নাই। তাকে বুড়িগঙ্গার উপরে নিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাইয়া দেওয়া হয়েছে। যার জন্য ছেলে বলছে যে আমরা তো জানতাম বাবা বাইচা আছে, কোনো একদিন আসবে। 5ই আগস্ট আসার পর জানলাম যে বাবা আর পৃথিবীতে নাই। চিন্তা করছেন কত বড় কষ্টের কথা না? গত 13টা বছর বাবা ছাড়া এবং 15-16 বছর দেখেন জুলুম সহ্য কইরা মিসেস ইলিয়াস আলী, তাহসিন রুশদি কত কষ্ট সহ্য করছে, আওয়ামী লীগের কত জুলুম সহ্য করছে, তাই না? মিথ্যা নাটকেও অভিনয় করতে হয়েছে। ওই যে বঙ্গভবনে ডাইকা নিয়ে বুকে জড়ায়া ধরলো না শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা জানে যে ও বুড়িগঙ্গার নিচে, কিন্তু ওনাদের সন্তানকে বুকে জড়ায়া ধরছে, মিডিয়ার সামনে একটা নাটক তৈরি করছে না ভাই? তার জন্য, এই বিএনপি করার জন্যই তো, তাই না? এখন যখন নির্বাচনের ঘোষণা আসলো, উনি নির্বাচনে দাঁড়াইতে চায়, কিন্তু উনি নমিনেশন পাবে কিনা উনি জানে না। পত্রিকায় আসছে, প্রথম আলো পত্রিকায় আসছে, উনি যে নির্বাচনে দাঁড়াইতে পারবে, উনি যে নমিনেশন পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। কে পাবে তাহলে? প্রবাসী এক ভাই, হুমায়ুন কবির উনার নাম। উনি তারেক রহমানের বোধহয় সচিব বা খুব কাছাকাছির মানুষ। উনি অনেক আগে থেকেই লন্ডনে থাকেন এবং উনি একজন সম্পদশালী মানুষ, ধনী মানুষ, বিএনপির সাথে জড়িত। লন্ডনে তারেক রহমানের সাথে উঠা বসা। মিসেস রুশদি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, এখন জানতে পারছে উনাকে নমিনেশন দিবে, মানে হুমায়ুন কবির সাহেবকে নমিনেশন দিবে, উনি পাবে না। যার জন্য উনি গতকালকে না পরশুদিন বোধহয় একটা মিছিল বাইর করছিল ভাই। হায় হায়, মানুষ আর মানুষ বিএনপির, হ্যাঁ, উনাকে চায়, কিন্তু ওইখান থেকে লন্ডন থেকে ওনাকে চাচ্ছে কিনা সেটা বড় প্রশ্ন। দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে? এর আগে আমি বলছিলাম না ভাই, রাজনীতি চলে যায় ধনীদের হাতে, ধনীরাই সংসদে চলে যায়। যারা মাঠ পর্যায়ের কর্মী তাদের মূল্যায়ন খুব কমই হয়। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যদি বলে আমি নির্বাচনে আসতে পারবো কিনা, নমিনেশন পাবো কিনা, তার মানে কি অবস্থা দাঁড়াবে? যেটা আগেই বলছিলাম যে নিজেরাই এমন অবস্থা দাঁড় করাবে, নির্বাচনকে হুমকির মুখে ফেলে দিবে। হ্যাঁ ভাই, অলরেডি নির্বাচন হুমকির মুখে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তো সরাসরি বলে দিল নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন করার আগে ওইসব শহীদদের কাছে আগে যেতে হবে, যাদের মা বাবা অপেক্ষা করতেছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, তাদের সন্তান শহীদ হয়েছে। নির্বাচন করার আগে
তাদের কাছে যাইতে হবে, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গ হারাইছে, তাদের কাছে যাইতে হবে আগে। তাদের অনুমতি নিছেন নির্বাচন দেওয়ার আগে? আপনারা কি কথা দিছিলেন? সংস্কার করবেন, বিচার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন এই যে এতদিন বসলেন, সবকিছুর ফলাফল কি? নতুন সরকার আইসা ওনারা 2 বছরের মধ্যে এটার অনুমতি দিয়ে দিবে, আইনি বৈধতা দিয়ে দিবে। এখন দিতে অসুবিধা কি? এই যে আপনারা বসলেন এতদিন, আমাদের দেখাইলেন, এগুলো কি ছিল? এই বসার কোনো ফলাফল নাই। সবাই মিলা যদি এখন বলে এই পার্লামেন্টে, আপনাদের যে যমুনার পার্লামেন্ট, যে আমরা রাজি, সবাই যদি বলে হ্যাঁ রাজি, ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই তো আইন হয়ে যায়, ওইটাই তো ভাই বৈধতা পাওয়া যায়। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, কেন ভাই সময় নষ্ট করতেছেন? না কইলে উপায় কি ভাই? সময় নষ্ট না কইলে উপায় কি? পারে নাই তো ভাই, বুঝাইতে পারে না ইউনূস স্যার, বহু চেষ্টা করছে, কেউ বুঝে নাই। একটা টাইমে বিরক্ত হইয়া ওই যে ঘোষণা দিল দক্ষিণ প্লাজা থেকে, ভুলভাল ঘোষণা। তো আমরা জানি সরকারি ভাবে বা জাতিসংঘ বলছে 1400 শহীদ হয়েছে, ওইখানে ঘোষণা করা হইলো 1000, কেমন জানি উল্টা পাল্টা। হ্যাঁ, মনে হয় কেউ লেখা দিছে, আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেব লেখা দিছে, হ্যাঁ ওনারই লেখা মনে হয়। যাই হোক, অত গভীরে যাইতে চাই না, পাকনামি করতে চাই না, শুধু এইটুকুই বলি, নির্বাচন হুমকির মুখে। কেন? দেখেন, সার্জিস একটা কথা বলছে, সার্জিস কথাটা নাম ধরে বলা ঠিক হয় নাই, বিএনপির নাম ধরেই বোধহয় বলছে যে ওই যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড, ওইটার জন্য দায়ী চাঁদাবাজরা, মানে একটি দলের নাম নিয়ে বলছে। এইটার জন্য একটা মামলা হয়েছে, 10 কোটি টাকার মামলা। একটা জিনিস মনে রাখেন, 10 কোটি টাকার মামলা করতে গেলেও ভাই খরচ আছে মিনিমাম 50 লাখ, নাইলে 1 কোটি। আমি জানি না ঠিক, এরকম একটা খরচ লাগে। প্রত্যেক কোটিতে কত অংশ জানি জমা দিতে হয়, ওইটা জমা দিয়ে মামলা করতে হয়, এরকমই আমি শুনছিলাম। তার মানে যে মামলা করছে সে কিন্তু ধনী লোক, কিন্তু উনি এই মামলাটা কইরা কি বুঝাইতে চাইলো, কি বার্তা দিতে চাইলো? মুখ বন্ধ করার বার্তা দিতে চাইলো। ওনার কথা থেকে বোঝা যায় সার্জিস না শুধু, পারলে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও মামলা দেয়। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির নামটা আসা উচিত ছিল, কারণ ও তো ভাই অনেক উল্টা পাল্টা কথা কইছে, তাই না? বাবর সাহেবের এলাকায় যায় বলছে 10 টাকা মাল যে আনলেন, বাবর সাহেবের এলাকায় যায় বলছে 10 টাকা মাল আনলেন কেন? হজম করতে না পারলে। আবার দেখেন চিটাগাং যায় বলছে শিলং থেকে একজন ডন আসছে এখানে, তার কথা বলছে, ওইটা তো সালাউদ্দিন আহমেদকে মিন করছে, বলছে তো ভাই ওই দুজন তো হজম করছে। হ্যাঁ, বাবর সাহেবও হজম করছে এবং সালাউদ্দিন সাহেবও কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলে নাই। এখন চাঁদাবাজ বলাতে একটা মামলা কইরা দিলেন, এটা কি হইলো জানেন? জানি না মামলা কি হবে, এটা আইনের ব্যাপার। তবে এনসিপি আবার আলোচনায় চলে আসলো। 5ই আগস্টের ওই যে দক্ষিণ প্লাজার পর ওরা যে সাগর পারে চলে গেছিল, ওদের যে একটা স্যাড মিউজিক বাজতেছিল, ওই স্যাড মিউজিক থেকে আবার বুঝছেন ড্রাম বাজনা চলে আসলো আনন্দের। হ্যাঁ, এখন আবার সামনে নিয়ে আসলেন আলোচনায়। এই যে দেখবেন কোর্টে যখন জয়দেবপুরে ওই জায়গায় হাজিরা দিতে যাবে, তখন দেখবেন সমস্ত মিডিয়া চলে আসবে। ওই দিন কিন্তু সমস্ত পত্র পত্রিকা নিউজের হেডলাইন থাকবে সার্জিস। হ্যাঁ, এটা কি হবে ভাই বলেন? আপনারাই বলেন, যদি আপনি বিচারক হন, ধরে নেন আপনি বিচারক, আপনি কি রায় দিবেন বলেন? দেশের সবাই তো বলতেছে, অনেকেই তো বলতেছে, এই যে সিলেট থেকে সাদা পাথরগুলা কে নিয়ে গেছে বলেন? কার নাম আসছে? আপনারাই বলেন। এই যে কিছুক্ষণ আগে দেখলাম নিজেরা ওইখানে পত্রিকায় লিখছে বিএনপি ও ছাত্র দল মারামারি কইরা একজন নাই পৃথিবী থেকে। বিএনপি ও ছাত্র দল, মনে হইতেছে যে 2টা দল, না একটাই তো দল, তাই না? এগুলা যদি চলতে থাকে ভাই, নির্বাচন হবে, ইউনূস স্যার তখন কি বলবে বলেন? অন্য দল কি বলতেছে যে এতদিন আমাদেরকে যা কথা দিছিলেন সেই কথার ফলাফল কি? সেটা কই গেল? সংস্কার কই? বিচার কই? হ্যাঁ, বিচার চলতেছে ঠিক আছে, কিন্তু সংস্কার কই? আগের সিস্টেমেই তো নির্বাচন হইতে যাচ্ছে, ওইটা কি মাইনা নিবেন? না, নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট ডিক্লার দিছে নির্বাচন হবে না। আসলে ভাই হবে না। দেখেন এই যে একটা বিচার দিল সার্জিসের নামে, এটা একটা খারাপ বার্তা গেল না যে ইনারা কন্ট্রোল করতে চায়? ভাই বলতে দেন না, 10 জনের 10 কথা বলবে। আপনারা কি ভুলে গেলেন? এই যে ওবায়দুল কাদের সাহেব নন স্টপ আপনাদেরকে বলতো বাসের লোক পোড়ায়া মারছেন, দেশের টাকা পয়সা লুট করছেন, গরিবের টাকা মাইরা খাইছেন, এতিমের টাকা মাইরা খাইছেন। হাসান মাহমুদ এবং কি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতো ওনাদের নামে কয়টা মামলা করছেন? হ্যাঁ, করছেন? করতে পারেন নাই, বলছে। আচ্ছা বলুক। আরে ভাই, এদের কারণেই তো আজকে আপনারা নির্বাচনে টেনে উঠতে পারছেন। এরা যদি না আসতো, আগামী 10 বছরে নির্বাচন পাইতেন। শেখ হাসিনা নির্বাচন দিত না। এই সার্জিসরাই তো আপনাদেরকে নির্বাচন করার সুযোগ কইরা দিল। দেখেন এই যে তারেক রহমান সাহেব ঘোষণা দিছে খুব তাড়াতাড়ি আসবে। এবং আরেকটা কথা কিন্তু বলছে, ঘুঘু, এই ঘুঘু সাবধান। হ্যাঁ, এখন ওনাদের ভালো সময়, এই ভালো সময়ের মধ্যে অনেক ঘুঘু আসবে। তারেক রহমান সাহেব বলতেছিল যে আমাদের এখন ভালো সময়, এই ভালো সময় অনেক ঘুঘু আসবে, এরা কিন্তু ধান খেয়ে চলে যাবে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। তার মানে এদেরকে বহিষ্কার করতে হবে। না, বহিষ্কার করলে হবে না। একটা ছোট্ট গল্প বইলা শেষ করে দিতেছি। এক লোক একটা ঘুঘু পাখি পালতো। ওই ঘুঘু পাখিটাকে নিয়ে আসে রাজার দরবারে গেছে, যে রাজা মহাশয় আমার এই ঘুঘুটা কিনেন। রাজা বললো তোমার ঘুঘুর কি এমন গুণ যে তুমি রাজ দরবারে চলে আসলা? এটা তো তুমি বাজারেও বিক্রি করতে পারতা। না হুজুর, এটার মূল্য তারা দিতে পারবে না। আমার ঘুঘুর অনেক বড় একটা গুণ আছে। সেটা কি জানেন? আমি যখন ওকে জঙ্গলে নিয়ে যাই আর ঘুঘু ধরার জন্য ফাঁদ পাতি, আর ও এত মিষ্টি কইরা তখন ডাকে, আর ওর ডাকে অনেক ঘুঘু আইসা আমার ফাঁদে পড়ে। আমি ওই ঘুঘুগুলাকে নিয়ে আবার বাজারে বিক্রি করি, এভাবে অর্থ উপার্জন করি। তার মানে এইটা আমার টাকা ইনকামের মেশিন। ওইটাই আমি আপনার কাছে বেচতে চাই। আপনি নেন, এটা থেকে আপনি অনেক ঘুঘু পাবেন। এবং এই ঘুঘু যদি আপনি বিক্রি নাও কইরা নিজে খান,
তাহলে আপনি আবার যৌবন ফেরত পাবেন। তখন রাজা বলল, কত স্বর্ণ মুদ্রা চাও? আমি কিনতে চাই। বিশাল অঙ্কের একটা টাকা বললো, রাজা দিয়ে দিল। পাখিটাকে নিয়েই সঙ্গে সঙ্গে উজিরকে বললো, এক্ষুনি একে জবাই করো। সঙ্গে সঙ্গে জবাই করে দিল। আর যে লোকটা বিক্রি করলো অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, রাজা হুজুর এত টাকা দিয়ে নিলেন, এত স্বর্ণ মুদ্রা দিলেন, নিয়েই মাইরা ফেলাইলেন? এই জন্য মারছি, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে, ও একটা বেইমান ঘুঘু, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে। এই ধরনের বেইমানকে মেরে ফেলতে হয়। এই ঘুঘুর কাহিনী থেকে তো বুঝলেন, হ্যাঁ, বহিষ্কার চলবে না, মাইরা ফেলাইতে হবে। কিন্তু এখন তো ওই রাজার আমল না, মাইরা ফেলানো যাবে না, আইনের হাতে তুইলা দিতে হবে, এদেরকে চিরতরে জেলে ঢুকাই দিতে হবে। এরাই তো দলটাকে পচায় ফেলাইতেছে, এরাই তো আজকে হুমকির মুখে ফেলাই দিছে। হ্যাঁ, নির্বাচন এই মুহূর্তে হুমকির মুখে। কারণ ওই যে কণ্ঠরোধের ব্যাপার চলে আসছে, বড় বড় নেতারা বলতেছে দাড়ি পাল্লায় ভোট দিলে হাত পা ভাঙ্গা টুন্ডা কইরা রাইখা দিবে। কেউ কেউ এটা বলতেছে এরা কোন জাত, এরা বেজাত, এরা বেজন্মা। হাই হাই, এরা এখন বেজন্মা হয়ে গেল। এখনই এদেরকে বেজন্মা যদি বলেন, ক্ষমতায় আইসা 2 বছরের মধ্যে আপনারা যে বৈধতা দিবেন, এটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমি এই প্রশ্নটা রাখতে চাইলাম তারেক রহমান সাহেবের কাছে। বলেন, আপনি বলেন, আপনার দলের নেতারা যদি এখনই এরকম মামলা করে, এরকম কণ্ঠরোধ করে, এবং এখনই বলে জিব্বা কাইটা ফালামু, এখনই যদি বলে এরা বেজন্মা, এদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এটা কেউ বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে না, ওরাও বিশ্বাস করে নাই, জামাতে ইসলামও বিশ্বাস করবে না, চরমনোজ সাহেবও বিশ্বাস করবে না, এনসিপিও করবে না। তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? একা একা নির্বাচন করতে পারবেন? পারবেন না। তার মানে সবাইকে আবার বসতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদপত্রের বৈধতা লাগবে, এবং নির্বাচন আপনি আগের সিস্টেমে করবেন। তাহলে ভাই 1 বছর কি করলেন? কেন আমরা অপেক্ষা করলাম? কিভাবে নতুন বাংলাদেশ হবে? আগের দর্শক শ্রোতা, জনাব মালেক আফসারী সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। আশা করি তার বক্তব্যটি শোনার পরে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। তো কি জানলেন, বুঝলেন, একটু কমেন্ট বক্সে কষ্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, চলুন আমরা দ্বিতীয় নম্বরে জনাব মোস্তফা ফিরোজ সাহেবের একটা বক্তব্য শুনে আসি। তিনি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে, চলুন শুনে আসি। প্রবাসীরা যদি এবার ভোট দিতে পারে, এটা একটা দারুণ কাজ হবে। আমি মনে করি যে এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বহু বছর গেছে। শেখ হাসিনার 15 বছরে বারে বারে শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, তার আগের সরকার বলেছে। বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে, আসছে যাচ্ছে, এক সরকার বারবার আসছে, কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না। এটা এমন একটা কঠিন জনক কাজ যে এটা কোনোভাবেই শেষ করা যায় না। এবার মনে হচ্ছে যে ইউনূস সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে। এবং এটা যদি হয়, বিলিভ মি, প্রবাসীরা দেশের সাথে আরো একাত্ম হবে। প্রবাসীরা মনে করেন বাংলাদেশের বিপদে আপদে সবচেয়ে বেশি রেসপন্স করে প্রবাসীরা। আমি নিজে জীবনের একটা বড় সময় প্রবাসী কাটিয়েছি, বিভিন্ন দেশে দেশে গেছে। তারা যে পরিমাণ দেশকে ভালোবাসে, দেশের রাজনীতি নিয়ে খুঁটিনাটি নানা ঘটনা নিয়ে যেভাবে আলোচনায় মেতে থাকে, তাতে বোঝা যায় দেশের প্রতি তাদের একটা টান আছে। তারা হতাশ হয়, উজ্জীবিত হয়, বিপদে সাড়া দেয়। এবং দেখেন না, ওই যে শাটডাউন রেমিটেন্স যেই ঘোষণা দিল, তরুণরা মানে রেমিটেন্স দেওয়া বন্ধ করলো, বললো যে আমরা রেমিটেন্স তখন দিতে পারবো। তারপরে যেই সরকার পতন হলো, তখন হুড়মুড় করে রেমিটেন্স আসছে এবং এখনো পর্যন্ত বৈধ পথে আসা শুরু করছে। তাহলে দেখছেন, তাই যদি এদের ভোটাধিকারটা নিশ্চিত করা যায়, তারা তখন মনে করবে আমরা পার্ট অফ বাংলাদেশ। তখন তারা দলে মানে আরো বেশি রেসপন্স করবে। এবং বাংলাদেশের বাইরে যে 1.5 কোটি প্রবাসী আছে, এটা মনে করেন দেশে থাকা 3-4 কোটি বাংলাদেশের থেকেও দেশে বসবাস করা, তার থেকেও তাদের শক্তিটা বেশি। কারণ বিদেশে যাওয়া মাত্রই তারা অন্যরকম একটা শক্তি অনুভব করে। তারা মনে করে যে আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তারা পরিশ্রম করে এবং যত পরিশ্রম করে তত বেশি তার পরিবার এবং দেশকে সেই ভালোবাসাটা তার মধ্যে সঞ্চারিত হয়। ফলে তার একটা ফোর্স, তার একটা গতি অন্যরকম হয়। সুতরাং এই কাজটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিতে পারেন, যেটা আজকে তিনি মালয়েশিয়াতে সেই প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য তিনি বলছেন যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে বলেছি, এই কথা বলছে, কিন্তু মূল কথাটা দাঁড়াচ্ছে যে ওইটাই, যে প্রবাসীদের ভোটাধিকার। দেখেন, আজ পর্যন্ত প্রবাসীদের আমাদের 2টা যে খাত আমরা বলি, সেটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে রপ্তানি, তৈরি পোশাক, 2টাই তো। তার মধ্যে একেবারে হার্ড ক্যাশ, সেটা হচ্ছে গার্মেন্টসের মধ্যে অনেক ফাঁকিঝুঁকি আছে, কিন্তু প্রবাসীদের টাকায় কোনো ফাঁকিঝুঁকি নেই। তারা যেই বৈদেশিক মুদ্রাটা পাঠায়, এটাই হচ্ছে আমাদের প্রধান মানে শক্তি, যার কারণে অনেক অর্থনৈতিক বিপর্যয়, এমনকি বিগত সময় করোনা মহামারীতে যখন মানে সারা বিশ্বের অর্থনীতি এলোমেলো, তখনও কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে। দর্শক শ্রোতা, আরেকটা ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সৈয়দ মাসুক সাহেবের একটা লাইভ টক শো, যেখানে আগামীতে আলেম ওলামা বা টুপিওয়ালারাই বা ইসলামপন্থী লোকেরাই বাংলাদেশের ক্ষমতায় আসবে, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে লাইভ টক শোতে। তো বড় লাইভ টক শো তো আমি অতদূর শোনাবো না, তবে যতদূর পারি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো মাঝখানে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন কথা না বাড়াই, সর্বশেষ ভিডিওটি দেখে আসি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে, বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনীতি বিশ্লেষক ফজলুল হক সাহেবের একান্ত সাক্ষাৎকার আজকে। উনি ঢাকা থেকে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে এবং তিনি কথা বলবেন এই বিষয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি কথা বলবেন। উনি একজন চৌকুশ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সমাজ গঠনে অনেক অবদান আছে বাংলাদেশে। আমরা সেই সম্মানিত সিনিয়র পার্সনকে কিছুক্ষণের মধ্যে যুক্ত করব এবং ওনার কাছ থেকে বিস্তারিত আলোচনাটা শুনবো। কি করে বাংলাদেশে উনি স্বপ্ন দেখছেন ইসলামী সরকার গঠন হবে, রাষ্ট্র পরিচালনা করবে একটি বৃহত্তম ইসলামী শক্তি। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি নিয়ে যে সরকার গঠন করার কথা শুনতেছিলাম, তাহলে সেখান থেকে কেন মনে করছেন উনি ইসলামী একটি সরকার, ইসলামী একটি রাষ্ট্র বাংলাদেশ হবে, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে বা ইসলামী সরকার গঠিত হবে, এই কথাটা অনেকেই বলে আসছিলেন। এর মাঝে কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্য বারবার বলছিলেন যে বাংলাদেশের আগামী সরকারটি যেভাবে স্বপ্ন দেখছে সেভাবে বাস্তবায়ন নাও হতে পারে। আগামী সরকারটি বাস্তবায়ন হবে বাংলাদেশ প্রেম, যাদের ভিতরে 54 বছর বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, যারা দরিদ্র মানুষের পিছনে কাজ করেছেন, যারা সমাজ সেবায় এগিয়ে আছেন, যারা শিক্ষায় এগিয়ে আছেন, যারা সংস্কারে এগিয়ে আছেন এবং পিয়ার পদ্ধতির বিষয়ে অনেকে কথা বলছেন। তাই আজকের এই সম্মানিত অতিথিকে আমি এখনই যুক্ত করব আপনাদের সামনে এবং আমাদের সম্মানিত অতিথি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। কারণ বাংলাদেশে ইসলামী সরকার গঠন হবে এমনটা আমি নিচে ব্যক্তিগতভাবে আশাবাদী হলেও যে এরকম চূড়ান্ত কোনো কিছু বা চূড়ান্ত কোনো একটি পর্যায়ে আছে আমার জানা ছিল না। তাই আজকে আমি সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি ওনাকে নিয়ে আসছি আপনাদের সামনে। আমি দেখছি অনেকেই কমেন্টস লিখছেন, কমেন্টসগুলো একটু দেখছি। পারুল আক্তার লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমান খান লিখেছেন পেয়ার চাই। মাসুম বিল্লাহ লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখছি আরেকজন লিখেছেন এমনি জুনায়েদ লিখেছেন আপনার ইনফরমেশন গুলো বেশি আবেগী ও ভুয়া। ভুয়া মানে ভুয়া, মিথ্যা এবং আবেগী উনি বলছেন আর কি। জসিম উদ্দিন কাসিমি, উনি আবার কাসিমি ওনার টাইটেল আছে, একটু দেখেন, ওনাকে একটু চিনে রাখেন। উনি ওনার বিশ্লেষক, উনি এই কথা লিখেছেন। আপনারা জবাব দিবেন যে এখানে কতটুকু ভুয়া আর কতটুকু সঠিক কথা আমরা বলে থাকি। আচ্ছা, এরপরে আসছি, আমরা দেখছি দর্শকরা লেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। তারপরে আরেকজন দর্শক লেখছে আমি একজন বিএনপির কর্মী এবং সমর্থক হয়েও বলতেছি সিলেটে থেকে যে বিএনপি নেতাকর্মীরা পাথর সেজদা দিচ্ছে, এই বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ কি থাকবে মাসুক ভাই? আল্লাহ আল্লাহ, দেশ কি থাকবে কি থাকবে না আমাকে জিজ্ঞাসা করছে। পাথর খাওয়া তো হয়ে গেছে, এবার খাবে কলিজা। কলিজা নিয়ে সাবধানে থেকো বাংলার সব ভাতিজা। কি ভাতিজা মোহাম্মদ মিজান খুব দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলেছেন। আজকে কুমিল্লাতে এমন একটি ঘটনা ঘটেছে যে একজন বিএনপি নেতা বলেছেন যে কলিজা খেয়ে ফেলবে আরেকজন সরকারের কর্মকর্তাকে। কলিজা খেয়ে ফেলার কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকে খুব লেখালেখি হয়েছে, সেই কারণে এই ভাইয়ের কষ্ট লেগেছে, আপনাদের সামনে তুলে ধরেছে। ভাই এবার ইনশাল্লাহ আমরা 99 ভাগ আশাবাদী জামাত ইসলাম শাসন করবে। এখানে আমি দেখছি মাসুম বিলালের ক্ষমতায় যাওয়ার আগেই যারা সাদা পাথর ক্ষেত পর্যটন এলাকা খেয়ে ফেলবে, ক্ষমতায় গেলে এরা দেশটাকে রাখবে প্রশ্ন করেছে। এখানে লিখেছে প্রশ্ন মাসুক ভাই দলের আয় বেড়ে দাঁড়িয়েছে 3.5 কোটি টাকা, কিন্তু প্রশ্ন হলো পাথর লুট হয়েছে 5,500 কোটি টাকা, বাকি টাকা কোথায় গেল? আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমেন্টস। আমি এখানে এক ভাই লিখেছে বিএনপির রাজনীতি চাঁদাবাজি, রাজনীতি আমরা চাঁদাবাজি চাই না। আমরা আমাদের সম্মানিত অতিথিকে ওয়েলকাম জানানোর আগে সর্বশেষ কমেন্টসটা পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? দেশটা তো চাঁদাবাজদের দেশ হয়ে গেছে। আজকে চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাজ পায়ে হামলা করেছে ডাক্তার ইকবালকে। আমি চিনতে পারিনি, আপনারা ডাক্তার ইকবালকে আমি চিনতে পারিনি। তবে প্রিয় দর্শক, আপনারা যারা চট্টগ্রামের এই ডাক্তার ইকবাল সম্পর্কে জানেন, আপনারা বিস্তারিত কমেন্টস লিখবেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচক, বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, সাবেক ঢাকার কমিশনার জনাব ফজলুল হক। জনাব ফজলুল হককে স্বাগত জানাচ্ছি কেটিভি 24 এর আজকে একান্ত সাক্ষাৎকারে। আপনাকে স্বাগত জানাচ্ছি, দর্শকদেরকে সালাম দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুখ ভাই এবং দেশ বিদেশের দর্শকদেরকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই আমরা সবাই ভালো আছি। এবার আপনার কাছ থেকে আপনি যেই বিষয়ে বক্তব্য রেখেছেন, আমি ওই বক্তব্যটা দেখেছি, দেখার কারণে আজকে আপনাকে স্বাগত জানিয়ে আপনার মুখ থেকে শুনতে চাই বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হবে, তারপরে কি ইসলামী সরকার হবে, না আরো 10 বছর 20 বছর পরে ইসলামী সরকার হবে? আর বর্তমানে যদি ইসলামী সরকার হয় তাহলে কিভাবে হবে, কে এটার নেতৃত্বে থাকবে, কে এইটাকে পরিচালনা করবে? আপনার কাছ থেকে আমরা পুরোপুরি বিশ্লেষণটা আজকে পেতে চাই। আমি নীরবে আপনার কথাগুলো শুনবো। ধন্যবাদ। ইসলামী সরকার আল কোরআনের সরকার, আল্লাহ পাক প্রদত্ত সরকার, মানব জাতির সার্বিক অত্যাচার অন্যাচার হইতে অবিচার হইতে মুক্তি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পবিত্র কোরআন
যতটুকু পড়েছি, ওয়াজ নসিহত শুনেছি, হাদিস পড়েছি, ইসলামিক বইপত্র পড়েছি, এবং পৃথিবীর অনেকে জানেন আমি 110টা দেশও গিয়েছি। আমি ইসলাম বলতে কে? শান্তির ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা তো সবাই বলে আসছি যে আল্লাহ যখন প্রশ্ন করেছেন, আল আস্তু রাব্বুকা, আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সৃষ্ট জীব আল্লাহকে স্বীকার করে আসছে। দুনিয়ায় এদিক ওদিক থেকে হয়ে যাচ্ছে। আসেন, বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, লাখো লাখো মসজিদের দেশ। আমাদের যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, কিসের জন্য? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য। ইসলাম কিন্তু কোনো আনুষ্ঠানিকতার ধর্ম নয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমনকি পবিত্র কোরআনে সুস্পষ্ট লেখা আছে কাকে কাকে বিয়ে করতে পারবো আর কাকে কাকে বিয়ে করতে পারবো না, এমন অতি সূক্ষ্ম বিষয়ও আল্লাহ পাক সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিচার কেমনে করতে হবে, চুরি করলে কি করতে হবে, সন্ধি কি করে করতে হবে, সম্পদ আহরণ, সম্পদ বন্টন, সবকিছুই তো আছে সেখানে। বাংলাদেশে আমি অনেক সময় আমার বক্তব্য বলেছি, আসেন বাস্তব ভিত্তিতে আমি আপনাদেরকে দেখাই। মনে করেন ইসলামে প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে হাজির নাজির ধরা, আল্লাহর উপর, সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা রাখা। এখন মনে করেন ঠিক রাতারাতি একবার আসবে তা না। আমি মনে করি বাংলাদেশে সকল শহীদদের প্রতি, সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমি অভিনন্দন, শ্রদ্ধা জানাই। চিন্তা করুন তো, এই যে আমাদের সর্বশেষ এত বড় আন্দোলন, এত বড় জনগণের বিপ্লবের ব্যবস্থা, আল্লাহ পাক অনেক সময় অনেক কিছু জানান এবং বিশেষ ব্যক্তিদের জানিয়ে দেন। অনেকে বলেন যে আল্লাহর সঙ্গে কথা বলো কেমনে? কেন? পবিত্র কোরআনই তো আল্লাহর সঙ্গে কথোপকথনের সুন্দর রাস্তা। প্রশ্ন করেন, কোরআন উত্তরগুলি বের হয়ে যায় সেখানে। এখন মনে করেন আমি বারবার বলেছি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আমি বারবার বলেছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই উনার কথা তো প্রচার করা হতো না, কোন একজন বিশেষ ব্যক্তির কথা প্রচার করে, এটা ঠিক ছিল না। আমি বলতাম বাংলাদেশ দীর্ঘজীবী হতে পারে, চিরজীব হতে পারে না, কারণ সমস্ত কিছু ধ্বংস হবে। তাইলে চিরজীব এটা কি আল্লাহর উপর হস্তক্ষেপ বলে না? আল্লাহ পাক যেখানে জিন ইনসানের জন্য একমাত্র ধর্ম দিয়েছেন, একমাত্র বিধান দিয়েছেন ইসলাম, কোথাও তো লেখা নাই সকল ধর্মের ভিতর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কোরআনের কোথাও লেখা নাই। ধর্ম নিরপেক্ষ শব্দটা তো কোরআনের কোথাও নাই, হাদিসে পাওয়া যায় না। যেখানে বলা হয় নবী কি বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, মানে কি বলেছে? তোমরা যার ইবাদত করো, তোমরা যা প্রার্থনা করো, এটা আমি করি না। আর আমি যার প্রার্থনা করি, যার বিধান মেনে চলি, তোমরা তা মানো না, তাই তোমরাদের পত্যবাদে। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি সবগুলো ভিডিও বিস্তারিত আলোচনাগুলো আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শুনে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর শেষেও বলছি, আপনারা আগামীতে কাদেরকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে দেখতে চান? টুপিওয়ালা দাড়িওয়ালা নাকি টুপি দাড়িওয়ালা সারাদের? অর্থাৎ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের দেখতে চান। কাকে আপনি সমর্থন করেন একটু কমেন্ট বক্সে লিখে দেন, একটু ভোট হয়ে যাক, দেখি কারা ইসলামপন্থীকে ভালোবাসে আর কারা ইসলামের বাইরে কারা ভালোবাসে, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।